আমাদের কি হচ্ছে জিওমেট্রিটা আজকে শেষ হবে, তাই তো? আরো কিছু কোশ্চেন থাকলে বলো, যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। ইমেজ কি করে কিছু কোশ্চেন নেই? কোন একটা পয়েন্ট প্লেনের সাপেক্ষে। আচ্ছা বলছি, আর কিছু কারো? আচ্ছা, শর্টেজ ডিসটেন্সটা শুনতে পেলাম না, বলার একবার। শর্টেজ ওটা স্ট্রেট লাইন করালে আজকে বলবো, সে স্ট্রেট লাইন করায়নি তাই বলা। আমরা আজকে স্ট্রেট লাইনের উপর আলোচনা করব, তার সাথে তোমাদের যে দুটো কোশ্চেন এসেছে, একটা হচ্ছে যে ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেন and shortest distance between two skew lines or two straight line may be parallel or not, সেগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে। আমরা প্লেন পর্যন্ত আলোচনা করে নিয়েছি, তো আমরা ইতিমধ্যে জানি যে ঠিক আছে। তো স্ট্রেট লাইনে আসছি, তো আমাদের দুটো প্লেনকে যদি আমরা পাশাপাশি কমাতে লিখি, p1 equal to 0 and p2 equal to 0, this gives a straight line in non symmetrical form, এটাকে আমরা বলি নন সিমেট্রিক্যাল ফর্ম। আমরা আলোচনা করব সাধারণত সিমেট্রিক্যাল ফর্মেই, সবসময় প্লেন এই প্লেন ফর্মে নেব না, আমরা সিমেট্রিক্যাল ফর্মে আলোচনা করব এবং সেখান থেকে যা যাবতীয় আলোচনা করব। তো দুটো প্লেনকে আমরা পাশাপাশি লিখলে আমরা স্ট্রেট লাইন পাই, এটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ফর্ম। আমরা আসবো সিমেট্রিক্যাল ফর্মে। আমরা 2D এর ক্ষেত্রে যেটা দেখেছি, টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে, যে দুটো পয়েন্ট x1 y1 and x2 y2, তো এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় সেটা হয় কিনা y minus y1 by x minus x1 equal to y2 minus y1 by x2 minus x1। এই y2 minus y1 divided by x2 minus x1 এটা আসলে গ্রেডিয়েন্ট, আমাদের গ্রেডিয়েন্ট m বা যেটাকে আমরা tan থিটা বলতাম সেটা পেতাম। দুটো পয়েন্টের কানেক্টিং যে স্ট্রেট লাইন, সেটা x অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা করতো সেই অ্যাঙ্গেলটা tan থিটা। তো এটাকে আমরা আরেকটু সাজিয়ে নিতে পারি যে y minus y1 divided by y2 minus y1, এটাকে নিচে নিলাম, ওটা কোথায় নিয়ে গেলাম, তাহলে x minus x1 by x2 minus x, তাহলে x minus x1 by x2 minus x1, y minus y1 by y2 minus y1। এটা হচ্ছে টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে স্ট্রেট লাইনের ইকুয়েশন। বাট ইন সেন্স অফ 3D আমরা তাহলে কি করব না, আমাদের x1 y1 z1, x2 y2 z2, এই দুটো পয়েন্টের জন্য কানেক্টিং যে স্ট্রেট লাইন সেটা তাহলে কি হবে না, দিস ইজ ইকুয়ালস টু z minus z1 divided by z2 minus z1, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ফর্ম। এবার আমি বলি যে এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেলাম, দিস ক্যান বি রিটেন অ্যাজ ইন দ্য ফর্ম অফ ভেক্টর ফর্ম। আমরা এটাকে ভেক্টর ফর্মেও লিখতে পারি, আমরা এখানে জিওমেট্রিক্যালি আলোচনা করতে পারি, আমরা এটাকে ভেক্টর ফর্মেও নিয়ে যেতে পারি। তো এগুলো আসলে কি হচ্ছে না, এগুলোকে আমরা যদি রেশিও আকারে ভাবি বা এই ভ্যালুগুলোটা, এই রেশিও গুলো যদি আমাদের আর এর সাথে ইকুয়াল হয় প্রত্যেকটা রেশিও, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে x minus x1 equal to r into x2 minus x1, y minus y1 equal to r into y2 minus y1, and z minus z1 equal to r into z2 minus z1, এই ফর্মে পাবো। আরো যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখান থেকে লিখতে পারবো x equal to x1 plus r into এটা, y equal to y1 plus r into এটা, এবং z equal to z1 plus r into এটা। এখন এই জায়গাটা একটু খেয়াল করো যে এই জায়গাগুলোতে যদি আমি i দিয়ে গুণ করে দেই প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টায় j দিয়ে এবং তৃতীয়টায় যদি k দিয়ে গুণ করি, অর্থাৎ i দিয়ে গুণ করলাম i ক্যাপ, এখানটাতে i ক্যাপ, পরেরটাতে j ক্যাপ, এখানে j ক্যাপ, এখানটাতে j ক্যাপ, এখানে k ক্যাপ, এটাতেও k ক্যাপ, এটাতেও k ক্যাপ দিয়ে গুণ করে যদি যোগ করে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো না, xi plus yj plus zk, অর্থাৎ xi plus yj plus zk is equal to x1i plus y1j plus z1k plus r into x2 minus x1i y2 minus y1j plus z2 minus z1k, এটা আমরা পাবো। তো এই যে ফর্মটা, আমরা এটাকে যদি r ধরে নেই, this is equals to r, so r equal to x1 plus y1, x1i plus y1j plus z1, অর্থাৎ যে পয়েন্টটা আমাদের ছিল x1 y1 z1, সেটাকে আমি যদি a ধরে নেই ভেক্টর আকারে,
x2 y2 z2 কে যদি b ধরে নেই তাহলে এটা আমাদের আসছে a প্লাস r ইনটু b মাইনাস a। এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। আমাদের ভেক্টরে যখন আমরা পড়বো তখন এটা জানবো। এখন স্বাভাবিকভাবে ভেক্টরের কথাটা কেন বলে রাখলাম না, আমাদের শর্টেস্ট ডিসটেন্স বের করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে r ইকুয়াল টু a প্লাস tb বা tc, এটাকে আমি যদি b ধরে নিই b মাইনাস, তাহলে আমরা r ইকুয়াল টু a প্লাস tb এই ফর্মে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে থাকি। আসলে খেয়াল করো এই a পয়েন্টটা আসলে কিনা, a পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, অর্থাৎ স্ট্রেট লাইনটা যে পয়েন্টে পাস করেছে সেটা, এবং বিটা কি না, বিটা হচ্ছে স্ট্রেট লাইনটা ডাইরেকশন রেশিও, এই যে নিচে যেগুলো রয়েছে এটা ডাইরেকশন রেশিও। তাই ইন জেনারেল এই যে দুটো পয়েন্ট x1 y1 z1 তাদের কানেক্টিং স্ট্রেট লাইনটা তাহলে কি হলো না x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, এটাকে আমি l ধরে নিতে পারি, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, এটাকে আমরা n ধরে নিলাম, এবং z মাইনাস z1 ডিভাইডেড বাই z2 মাইনাস z1, এটাকে যদি n ধরে নিই তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা বলবো সিমেট্রিক্যাল ফর্ম। সিমেট্রিক্যাল ফর্ম তাহলে যে কোনো দুটো পয়েন্টের কানেক্টিং স্ট্রেট লাইনের ফর্মটা কিন্তু এটা হবে আমাদের, যেখানে স্ট্রেট লাইনটা পাসেস থ্রু দা পয়েন্ট x1 y1 z1, যেখানে স্ট্রেট লাইনটা ডাইরেকশন রেশিও হচ্ছে l m n। তো এভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন ইন ফর্ম অফ সিমেট্রিক্যাল ইন সিমেট্রিক্যাল ফর্ম আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন স্বাভাবিকভাবেই আমাদের যে অ্যাক্সিস গুলো রয়েছে, অর্থাৎ কার্টেসিয়ান অ্যাক্সিস কোঅর্ডিনেট সিস্টেম, যেটা তিনটে অ্যাক্সিস যেটা রয়েছে x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস, এরাও তো স্ট্রেট লাইন। তো তাদের ক্ষেত্রে আমাদের কি হবে না, আমাদের x অ্যাক্সিস y অ্যাক্সিস এবং z অ্যাক্সিস, তো এটা অরিজিন, x অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a0 0, অরিজিন হচ্ছে আমাদের 0 0 0। তাহলে x অ্যাক্সিসের ইকুয়েশনটা কি হওয়া উচিত, x অ্যাক্সিসটা আসলে কি হচ্ছে, আমরা আইদার 0 0 0 পয়েন্টে পাস আউট করাতে পারি কিংবা a0 0 0 পয়েন্টে পাস আউট করাতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে 0 0 0 এবং a0 0 এই দুটো পয়েন্টের কানেক্টিং যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এবং তার ইকুয়েশনটা তাহলে কি হবে x মাইনাস x0 বা x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস 0 বাই x1 মাইনাস x2 মাইনাস x1 অর্থাৎ a মাইনাস ইকুয়াল টু y মাইনাস 0 বাই 0 মাইনাস 0 ইকুয়াল টু z মাইনাস 0 বাই 0 মাইনাস 0। এখানে নিচে 0 মানে ভেবে নিও না যে আমাদের x মাইনাস x বাই a সমান y বাই 0 z বাই 0, এটা কিন্তু একটা ফর্ম, এটা কিন্তু y বাই 0 কখনোই ইনফিনিটিভ বা y বাই 0 সমান আনডিফাইন্ড এই ব্যাপারটা কিন্তু না, এটা একটা ফর্ম যে আমাদের স্ট্রেট লাইনটা কি হলো 0 0 0 পয়েন্টে পাস করলো এবং ডাইরেকশন রেশিও গুলো আমাদের a0 0 হয়ে গেল, a দিয়ে যদি ডিভাইড করে দিই এটা আমরা 1 পেয়ে যাব। তাহলে x অ্যাক্সিস এর ইকুয়েশন কি হলো না, x অ্যাক্সিস এর ইকুয়েশন হলো x বাই 1 ইকুয়াল টু y বাই 0 z বাই 0। ঠিক একই ভাবে y অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের কি হবে x বাই 0 y বাই 1 z বাই 0, আর z অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের কি হবে x বাই 0 y বাই 0 এবং z বাই 1। তো এইভাবে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো পেয়ে যাব, এইভাবে আমরা অ্যাক্সিস গুলোর ইকুয়েশন আমরা পেয়ে যাব। এখন দুটো স্ট্রেট লাইন তাদের ডাইরেকশন রেশিও গুলো যদি আমাদের জানা থাকে, দুটো স্ট্রেট লাইন তাদের পাসিং, তারা যে পয়েন্টে পাস করেছে সেই পয়েন্ট গুলো যদি আমাদের জানা থাকে, আমরা যদি চেক করতে চাই যে দুটো স্ট্রেট লাইন আসলে তারা ইন্টারসেক্ট করছে কিনা সেটা আমরা চেক করতে পারি, কিংবা দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। ইফ দে আর প্যারালাল হোয়াট উইল বি দ্য কন্ডিশন, ইফ দে আর পারপেন্ডিকুলার দেন হোয়াট উইল বি দ্য কন্ডিশন, বা যদি কোনো দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে তাদের কন্ডিশনটা কি হবে, বা ইন্টারসেক্ট করলো যে প্লেনের উপরে থাকলো সেই প্লেনের ইকুয়েশন কি হবে, একটা স্ট্রেট লাইন একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কি হবে, এই সমস্ত আলোচনা, শর্টেস্ট ডিসটেন্স কি হবে, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স কি করে বের করব, সবকিছুই আমাদের কিন্তু জানতে হবে। তো আমি দুটো স্ট্রেট লাইন নিলাম x মাইনাস x1 বাই l, y মাইনাস y1 বাই n, z মাইনাস z1 বাই n, বা এটাকে l1 m1 n1, আর একটা স্ট্রেট লাইন x মাইনাস x2 বাই l2, y মাইনাস y2 বাই n2, z মাইনাস z2 বাই n2। তো এই দুটো স্ট্রেট লাইন, প্রথমটা ডাইরেকশন রেশিও হচ্ছে আমাদের কি, ডাইরেকশন রেশিও l1 m1 n1, দ্বিতীয়টা ডাইরেকশন রেশিও অবভিয়াসলি l2 m2 n2, এটা আমরা পাচ্ছি। এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হয়, অলরেডি আলোচনা হয়ে গেছে আগে যে cos থিটা সমান আমাদের হবে l1 n2 প্লাস m1 n2 প্লাস n1 n2 ডিভাইডেড বাই রুট ওভার অফ l1 স্কয়ার প্লাস m1 স্কয়ার, l1 m1 m1 স্কয়ার প্লাস n1 স্কয়ার ইনটু রুট ওভার অফ l2 স্কয়ার প্লাস m2 স্কয়ার প্লাস n2 স্কয়ার। এইভাবে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাই। অ্যাকচুয়ালি r ইকুয়াল টু a প্লাস tb, এই যে বিটা রয়েছে
ওই বি বা আরেকটা স্ট্রেট লাইন যদি থাকে, একটা ধরো আর ইকুয়াল টু a1 প্লাস tb1 আর একটা আছে আর ইকুয়াল টু a প্লাস a2 প্লাস tb2, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে না b1 ডট b2 বাই মড অফ b1 ডট b2, আমাদের যেটা ভেক্টরের ডট প্রোডাক্টে ছিল সেটা অ্যাকচুয়ালি সেখান থেকেও এটা আসে। তো এখানে যদি আমাদের থিটাটা 0 হয়ে যায়, থিটা 0 হয়ে যায় মানে কি there is no angle, that is the two straight lines are parallel or coincident। তো প্যারালাল হলে পরে আমাদের cos 0 হয়ে যাচ্ছে, থিটাটা 0 cos 0 মানে 1, মানে এই দিকের অংশটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হলে আমরা দেখব যে l1 বাই l2 m1 বাই m2 এবং n1 বাই n2 এই রেশিও গুলো সমান হয়ে যাবে। এবং উল্টো দিকে যদি থিটাটা আমাদের পাই বাই 2 বা 90 ডিগ্রি হয় তখন cos 90 0, অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের 0 হয়ে যাবে, l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 এই মাল্টিপ্লিকেশন গুণফলের যোগফলটা আমাদের কি হবে, 0 হয়ে যাবে। তো এইভাবে আমরা দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল পেতে পারি। এবারে আমরা আসি যে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল এলো, একটা স্ট্রেট লাইন এবং একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল, যে একটা স্ট্রেট লাইন একটা প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা আসলে হবে cos 90 মাইনাস থিটা। তো এটা আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, আর একটা প্লেন ধরো রয়েছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটা। তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা বা sin থিটা। তো sin থিটা মানে কি হবে, sin থিটা সমান এটাই al প্লাস bm প্লাস cn ডিভাইডেড বাই রুট ওভার অফ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো অবভিয়াসলি এখানে কিন্তু উল্টো সম্পর্ক এসে হাজির হবে, অর্থাৎ যদি থিটাটা আমাদের 0 হয় তাহলে কি হবে, স্ট্রেট লাইনের সাথে প্লেনটা প্যারালাল, তো প্যারালাল হলে sin 0 এর মান 0, তখন কিন্তু গুণফলের যোগ হয়ে 0, অর্থাৎ al প্লাস bm প্লাস cn ইকুয়াল টু 0, অর্থাৎ এই কন্ডিশনটা পাবো, যেটা কিনা দুটো স্ট্রেট লাইন হলে কি হতো, দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হতো তখন এরকম কেস আসতো, দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হতো তখন এরকম কেস আসতো, কিন্তু যখন একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন হয়ে যাবে তখন কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে। প্যারালাল হলে পারে ডাইরেকশন রেশিও যে গুণফলের যোগফল 0, আর যদি পারপেন্ডিকুলার হয় তখন রেশিও গুলো সেম, অর্থাৎ থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 এর মান হচ্ছে sin 90 এর মান হচ্ছে 1, এবং তখন সেক্ষেত্রে আমরা a বাই l বাই l বাই a ইকুয়াল টু m বাই b ইকুয়াল টু n বাই c, বা এইভাবে আমরা ডাইরেকশন রেশিওটা সমান। তো এই হলো ম্যাটার যে একটা স্ট্রেট লাইন একটা প্লেনের মধ্যে যদি অ্যাঙ্গেল আমরা বের করি। এখন প্রশ্ন হচ্ছে যে কোন একটা স্ট্রেট লাইনকে যদি কোনো প্লেন কন্টেইন করে তখন কি হবে, যে প্লেন কন্টেইনিং এ স্ট্রেট লাইন, দেখো একটা প্লেন একটা স্ট্রেট লাইনকে কন্টেইন করা মানে কি, দুটো কন্ডিশন হতে পারে। এক নম্বর হচ্ছে যে স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে, স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে আমাদের প্লেনটাও সেই পয়েন্ট দিয়ে পাস করবে, এবং এই স্ট্রেট লাইনটা প্লেনের উপরে ডুবে থাকবে, মানে দে আর প্যারালাল। তাহলে দুটো কন্ডিশন, এক নম্বর হচ্ছে দা প্লেন পাসেস থ্রু দা পয়েন্ট, কোন পয়েন্টটা, the point which the straight line also passes, তাহলে স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে প্লেনটাও সেই পয়েন্ট দিয়ে পাস করবে, and the straight line and our plane are parallel। তো প্যারালাল হলে কি হয় না, প্যারালাল হলে আমরা এখনই পড়লাম যে একটা স্ট্রেট লাইন একটা প্লেন প্যারালাল হলে ডাইরেকশন রেশিও যে গুণফলের যোগফলটা 0, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্লেনটাকে কিরকম ধরে নিতে পারি না, যেহেতু আমাদের স্ট্রেট লাইনটা x1 y1 z1 পয়েন্টে পাস আউট করেছে, তো আমি প্লেনের ইকুয়েশন এরকম ধরে নিলাম যে a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equal to 0, যার ডাইরেকশন রেশিও গুলো কি না, যার ডাইরেকশন রেশিও গুলো হচ্ছে abc। তাহলে ডাইরেকশন রেশিও যদি abc হয় আর আমাদের স্ট্রেট লাইন যেটাকে কন্টেইন করেছে তার ডাইরেকশন রেশিও কি না lmn, তো প্লেনের ডাইরেকশন রেশিও জানা আছে, স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও জানা আছে, তো যেহেতু প্লেনটা স্ট্রেট লাইনকে কন্টেইন করেছে মানে দে আর প্যারালাল, so the product of the product sum of the product is equal to 0, অর্থাৎ আমরা যেটা পাবো al plus bm plus cn equal to 0, এই ক্রাইটেরিয়াটা পাবো। এরপর এর সাথে হয়তো এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া থাকবে, এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া বলতে হয়তো বলে দিল যে প্লেন পাসেস থ্রু ফিক্স পয়েন্ট আরেকটা পয়েন্টে পাস করেছে বলা আছে, কিংবা বলা হলো দ্য প্লেন ইজ অলসো পারপেন্ডিকুলার টু অ্যানাদার প্লেন, এই ধরনের কিছু কন্ডিশন আমাদের দেওয়া থাকতে হবে, তবে কি আরেকটা কন্ডিশন পাবো, পেয়ে গেলে পরে উই ক্যান এলিমিনেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, আর এলিমিনেট করার পর ডিউ টু এলিমিনেশন বা আফটার এলিমিনেশন যে রিলেশনশিপটা পাবো
দ্যাট উইল গিভ দ্য রিকোয়ার্ড প্লেন। সেটাই আমাদের কি হবে না, আমাদের যে প্লেনটা দরকার সেটা দেবে। তাহলে কি হলো, একটা প্লেন একটা স্ট্রেট লাইনকে কন্টেন্ট করতেই পারে। একটা প্লেন একটা স্ট্রেট লাইনকে কন্টেন্ট করলে যে প্লেনটা আমরা পেতে চাই বা প্লেনের ইকুয়েশনটা পেতে চাই সেটা আসলে কিভাবে পাবো না, স্ট্রেট লাইন লাইজ অন দ্য প্লেন, দ্যাট ইজ ওই স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস আউট করেছে আমাদের প্লেনটাও সেই পয়েন্ট দিয়ে পাস করবে। তো প্লেন সেই পয়েন্ট দিয়ে পাস করলে প্লেনের ইকুয়েশন এইভাবে ধরে নেব। স্ট্রেট লাইনটা যেহেতু প্লেনের উপরে রয়েছে তাহলে স্ট্রেট লাইন অলসো প্যারালাল টু দ্য প্লেন। তো সেক্ষেত্রে আমরা কি পাবো না, ডাইরেকশন রেশিও যে গুণফলের যোগফলটা 0 পাবো। অর এনি আদার কন্ডিশন অলসো বি গিভেন, অন্য কোনো শর্ত দেয়া থাকবে যার মাধ্যমে আমরা এলিমিনেশন করতে পারবো এবিসি কে, এবং এবিসি এলিমিনেট করার পর আমরা প্লেনের ইকুয়েশন। এটা একটা প্যাটার্ন হলো, এখান থেকেও বা এই ধরনের প্রচুর এমসিকিউ আমরা করতে পারি। এরপর আসছি আমরা যে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স কি করব, এবং তারপর আসবো ইন্টারসেকশনের ক্ষেত্রে কি করবে, এবং ফাইনালি আমাদের শর্টেস্ট ডিসটেন্সের ব্যাপারটা আছে, ইমেজের ব্যাপারটাও আছে। তো প্রথমত ইমেজের ব্যাপারটা একটু বলে নিই, কারণ ইমেজের সাথে এটা অনেকটা রিলেটেড আছে। ইমেজ অফ এ পয়েন্ট, ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেন, ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেন। তো আমাদের একটা প্লেন দেওয়া আছে ax plus by plus cz plus d equal to 0, এটা আমাদের প্লেন দেওয়া আছে। আমার এই পয়েন্টটা দেওয়া আছে p within bracket x1 y1 z1। তো এই p পয়েন্ট থেকে আমরা বা p পয়েন্টের আমরা ইমেজটা বের করতে চাই উইথ রেসপেক্ট টু দ্য প্লেন, অর্থাৎ প্লেনের রেসপেক্টে পয়েন্টার ইমেজ আমরা পাবো বা পয়েন্টার ইমেজ আমরা ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ প্লেনটা আমাদের মিররের মতো কাজ করে। এই প্লেন থেকে যেহেতু আমরা প্লেনের রেসপেক্টে যদি আমরা পেতে চাই, তো আমি কি করব, যে পয়েন্টটা গিভেন যেটা দেওয়া আছে সেই পয়েন্টটা দিয়ে পাস আউট করবে এবং প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো এই পয়েন্ট দিয়ে পাস আউট করলো এবং প্লেনের সাথে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন ধরে, তাহলে সেটা কি হবে না, স্ট্রেট লাইনটা পাস করবে x1 y1 z1 দিয়ে, স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার হবে এই প্লেনের উপরে। তো প্লেনের উপরে পারপেন্ডিকুলার হওয়া মানে কি ডাইরেকশন রেশিও গুলো তো সেম হবে বা রেশিওটা সমান হবে। তাহলে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরে নিতে পারি x minus x1 by a, y minus y1 by b, z minus z1 by c। তো এই স্ট্রেট লাইন পেয়ে গেলাম। এই স্ট্রেট লাইনের উপর কোনো পয়েন্ট আমরা r দিয়ে ধরে নেব, দিস রেশিও মেবি r। তাহলে এখান থেকে কি পাবো, x equal to x1 plus ar, y equal to y1 plus br, z equal to z1 plus cr। তো সেই পয়েন্টগুলো আমরা পেলাম, এবং সেই পয়েন্টগুলোর জন্য আমরা এখানে যেটা ধরে নিচ্ছি যে ওই পয়েন্টটাই, অর্থাৎ ওই আর দিয়ে যে পয়েন্টটা ধরলাম আমরা সেটাই হচ্ছে ফুট অফ দা পারপেন্ডিকুলার, অর্থাৎ এই পয়েন্ট থেকে যে লম্বটা টেনেছি, এই পয়েন্ট দিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটার কথা ভেবেছি, এই পয়েন্ট দিয়ে লাইনটা ভাবনা চিন্তা করতে গিয়ে এই প্লেনকে যেখানে মিট করেছে দ্যাট ইজ দা ফুট অফ দা পারপেন্ডিকুলার, লম্ব পাদবিন্দু। সেই লম্ব পাদবিন্দুটা আমরা আর দিয়ে ধরে নিচ্ছি। তো দ্যাট পয়েন্ট অলসো লাইজ অন দা প্লেন। তো ওই পয়েন্টটা আমাদের প্লেনের উপরে লাই করবে, অর্থাৎ আর দিয়ে যে পয়েন্ট আমরা ধরে নিচ্ছি স্ট্রেট লাইনের উপরে সেটাই প্লেনের উপরে থাকবে। তাহলে x এর জায়গাতে আমরা x1 plus ar, y এর জায়গাতে আমরা y1 plus br, z এর জায়গাতে আমরা z1 plus cr বসিয়ে দেবো প্লাস d equal to 0, এবং ওখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাবো। তো r এর মানটা পেয়ে যাওয়া মানে কি, r এর মানটা যদি আমরা পেয়ে যাই, r এর মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে এই যে পারপেন্ডিকুলার ফুট অফ দা পারপেন্ডিকুলার যে পয়েন্টটা সেটা আমরা পেয়ে যাবো। তো ফুট অফ দা পারপেন্ডিকুলার এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়া মানেই তো আমাদের কাজ শেষ। আমরা পেতে চাই ইমেজ, তো সেটা যদি কিউ হয়, ইমেজটা যদি আমাদের পি ড্যাশ হয়, যেটা কিনা আমাদের আলফা বিটা গামা, তাহলে অবভিয়াসলি এই পি পয়েন্ট এবং পি ড্যাশ পয়েন্টের মিড পয়েন্টটা হয়ে যাবে এই ফুট অফ দা পারপেন্ডিকুলার, অর্থাৎ x1 plus alpha by 2 equal to first কোঅর্ডিনেটটা x কোঅর্ডিনেটটা, y1 plus beta by 2 equal to y কোঅর্ডিনেট, and z1 plus gamma by 2 equal to z কোঅর্ডিনেট। তো আমরা সেখান থেকে আমাদের এই পয়েন্টটা পেয়ে গেলেই, আলফা বিটা গামার মানটা পেয়ে গেলেই আমরা ইমেজটা পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে, ইমেজ বের করার সবথেকে সহজ প্রসিডিওর হচ্ছে যে পয়েন্টটার ইমেজ আমরা বের করতে চাই সেই পয়েন্টটা দিয়ে যাবে এবং প্লেনের উপরে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন আমরা কনসিডার করে নেব, এবং সেই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট আমরা যেই পয়েন্টটা ধরবো সেই পয়েন্টটা কোথায় থাকবে না, প্লেনের উপরে থাকবে। তাহলে প্লেনের উপরে থাকলে সেখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবো।
আর আর এর ভ্যালু পেয়ে যাওয়া মানেই আমাদের ফুট অফ দা পারপেন্ডিকুলার পেয়ে গেলাম, লম্বপাদ বিন্দু পেয়ে গেলাম। এবারে পি এর জন্য ইমেজটাকে আমরা পি ড্যাশ করে দেবো। সেই পি এবং পি ড্যাশের মিডিল পয়েন্ট আমাদের হবে কিনা কিউ, বা যেটাকে আমরা ফুট অফ দা পারপেন্ডিকুলার বলছি। সেখান থেকে আমরা ইমেজ পয়েন্টটা পেয়ে যাবো, এটা হলো ব্যাপার। আর স্ট্রেট লাইনের ইমেজের কথা যদি বলো সেটা একটু বড় হবে, যদি চাও বলে দিতে পারি, কোনো ব্যাপার না। স্ট্রেট লাইনের ইমেজ দিলে পারে এমসিকিউ 1 নম্বরের জন্য দেওয়া উচিত না। স্ট্রেট লাইনের ইমেজ ব্যাপারটাও কিছু না, কোনো একটা স্ট্রেট লাইন রয়েছে, একটা প্লেনের সাপেক্ষে যখন তোমরা ইমেজটা বের করবে, এই পয়েন্টটার ইমেজটা এখানে বের করতে হবে, তাহলে কি হবে, এই যে লাইনটা, এই লাইনটার ইমেজ হবে এই লাইন, মানে একটু কনসেপ্টটা যদি থাকে তুমি নিজে নিজে বের করতে পারবে। তাহলে এটা গেল আমাদের ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেন। এবারে আমরা আসি যে কন্ডিশন অফ ইন্টারসেকশন অফ টু স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করার কন্ডিশন কি হবে। এখন দেখো, যদি দুটো স্ট্রেট লাইন সেম প্লেনে থাকে তবেই তো আমাদের ইন্টারসেকশনের ব্যাপারটা আসবে। একই প্লেনে যদি না থাকে তারা কখনো ইন্টারসেক্ট করতে পারে না, আলাদা আলাদা প্লেনে থাকে তারা ইন্টারসেক্ট করবে। দুটো স্ট্রেট লাইন যখন আমাদের আলাদা আলাদা প্লেনে থাকবে তখন তাদেরকে আমরা স্কিউ লাইন বলে থাকি, অর্থাৎ নন ইন্টারসেক্টিং এন্ড নন প্যারালাল। ঠিক আছে, নন ইন্টারসেক্টিং নন প্যারালাল স্ট্রেট লাইনস আর নোন অ্যাজ দা স্কিউ লাইন। তো আমরা চাইছি ইন্টারসেকশন হচ্ছে কিনা, এবং ইন্টারসেকশন যদি হয় বা ইন্টারসেক্ট যদি করে তাহলে সেক্ষেত্রে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাদের কি হবে। দেখো, প্রথমত হচ্ছে আমরা আবার দুটো স্ট্রেট লাইন নিচ্ছি। এটা আগে থিওরি পার্টটা বোঝো, নাহলে কিছুই পারবে। এটা তো দুটো স্ট্রেট লাইন, এগুলো সব 12 এর বইতে আছে, 12 এর বইটা যদি একটু খেয়াল করে দেখো এগুলো সবই আছে। তো কি করবো না, এর উপরে কোনো পয়েন্ট আমি R1 দিয়ে ধরে নিতে পারি, এর উপরে কোনো পয়েন্ট R2 দিয়ে ধরে নিলাম। তাহলে এর উপরে যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটাকে যদি P ধরে নিই, সেটা আসলে কি হবে, আলফা 1 প্লাস L1R1 কমা বিটা 1 প্লাস M1R1 কমা Z1, এটা গামা 1 প্লাস M1R1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট। এরপর সেকেন্ড স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট আমি ধরে নিচ্ছি কিউ, সেটা তাহলে কি হবে, R2 দিয়ে ধরেছি, এই রেশিওটা R2 রয়েছে, তাহলে আমরা পাবো আলফা 2 প্লাস L2R2 বিটা 2 প্লাস M2R2 গামা 2 প্লাস N2R2। তাহলে আমরা P এবং Q দুটো পয়েন্ট দুটো স্ট্রেট লাইনের উপর আমরা পেয়ে গেলাম। এখন যদি ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট করলে কি হবে, এই যে কোঅর্ডিনেট গুলো x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট z কোঅর্ডিনেট এরা পরস্পর সমান হবে। তাহলে x কোঅর্ডিনেট যদি সমান হয়ে যায় তাহলে কি পাবো, সামথিং R1 সামথিং R2 প্লাস সামথিং সমান 0। এইভাবে আমরা তিনখানা রিলেশনশিপ পাবো। আবার বলছি, দুটোর উপরে পয়েন্ট ধরে নিয়ে তাদেরকে যদি ইকুয়াল করে দেই, এটা আমি আসলে করছি পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়ার জন্য। ইন্টারসেক্ট করছে কিনা সেটা চেক করার জন্য আরো সহজ মেথড আছে, সেটা আমি পরে আসছি। তো দুটো যে কোঅর্ডিনেট ধরে নিয়েছি তারা ইকুয়াল হবে যেহেতু ইন্টারসেক্ট করেছে, তাহলে x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট z কোঅর্ডিনেট ইকুয়াল হয়ে গেল। তো সেখান থেকে আমরা R1 R2 দিয়ে তিনখানা রিলেশনশিপ পাবো। ধরো প্রথম দুটোকে সলভ করলাম, R1 R2 এর ভ্যালু বের করলাম, যদি থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করে যায় তাহলে ইন্টারসেক্ট করবে, এবং ইন্টারসেক্ট করলে ওই R1 R2 এর ভ্যালু পেয়ে গেলাম, যে কোনো জায়গায় বসিয়ে দাও, R1 এর ভ্যালু যদি প্রথমটাই বসিয়ে দাও তাহলেও হবে, R2 এর ভ্যালু যদি দ্বিতীয়টাতে বসিয়ে দাও তাহলেও আমরা কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন বা যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে মূল ম্যাটার এবং পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার সহজ মেথড। আর এরা ইন্টারসেক্ট করেছে কিনা সেটা চেক করারও মেথড হচ্ছে দুটোকে সলভ করলে আমরা যে R1 R2 পেলাম সেটা যদি দ্বিতীয়টাকে স্যাটিসফাই করে। তার থেকে বড় কথা হচ্ছে সবসময় তো এইভাবে করা সম্ভব নয়, বা যদি করা যায় করলে অসুবিধা নেই। ধরো আমাদের আলফা 1 বিটা 1 গামা 1 L1 M1 N1 আলফা 2 বিটা 2 গামা 2 L2 M2 N2 এরা তো সব কনস্ট্যান্ট, 2 4 6 8 মাইনাস 1 2 মাইনাস 1 3 7 7 এরকম কোনো সংখ্যা। তো আমার কোনো একটা আননোন থাকলো, এগুলো সবই আমাদের কনস্ট্যান্ট, কিন্তু এখানে একটা আননোন কে দিয়ে দিল, বলা হলো ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য টু স্ট্রেট লাইন মে ইন্টারসেক্ট। তাহলে কে এর কোন মানের জন্য দুটো স্ট্রেট লাইন কি করবে না, ইন্টারসেক্ট করবে। তুমি এভাবে করতে পারো, পয়েন্ট ধরে নিয়ে অসুবিধা নেই। তাহলে তোমার সেকেন্ড কন্ডিশনটাতে, সেকেন্ড কন্ডিশনে কে থাকবে, তুমি কি করবে, ফার্স্ট কন্ডিশন থার্ড কন্ডিশন থেকে R1 R2 বের করে নিয়ে সেটাকে সেকেন্ড কন্ডিশনে বসিয়ে দিয়ে কে মানটা পেয়ে যেতে পারো। নতুবা আরেকটা জিনিস করা যায়,
আমি যে দুটো স্ট্রেট লাইন নিয়েছি L1 এই যে দুটো স্ট্রেট লাইন নিয়েছি, এদের ইন্টারসেকশন বা ইন্টারসেক্ট করার যে কন্ডিশনটা সেটা কি, সেটা হচ্ছে এইটা, যে এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে যদি এই দুটো স্ট্রেট লাইন যে পয়েন্ট দিয়ে গিয়েছে তাদের যে ডিফারেন্স, প্রথমটা আলফা 1 বিটা 1 গামা 1 দিয়ে গিয়েছে, দ্বিতীয়টা আলফা 2 বিটা 2 গামা 2 দিয়ে গেছে, তাদের ডিফারেন্স অর্থাৎ আলফা 1 মাইনাস আলফা 2, বিটা 1 মাইনাস বিটা 2, গামা 1 মাইনাস গামা 2, L1 M1 N1, L2 M2 N2 ইকুয়াল টু 0। তাহলে কি বললাম, দুটো স্ট্রেট লাইন আমরা নিয়েছি, সেই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে যদি আমরা এই ডিটারমিনেন্টটাকে 0 দেখাবো। তাহলে যদি কোনো জায়গাতে আমার স্কেলার থেকে যায়, ল্যামডা বা কে এর ভ্যালু চাই আমাদের, যদি ল্যামডা বা কে থেকে যায় তাহলে কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু বা ডেট ভ্যালুটাকে 0 করার মাধ্যমে আমরা কিন্তু কে পেয়ে যেতে পারি। লাস্ট বার বা তার আগে কোনো একটা সময় এই ধরনের কিন্তু একটা প্রবলেম পড়েছে। ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য টু স্ট্রেট লাইন মে ইন্টারসেক্ট, বলে কে এর মানটা 1 2 সাথে 2 নয় 2 মাইনাস 9 2 এরকম ভাবে কোনো একটা অপশন দিয়ে প্রবলেম পড়েছে, বা 2 মার্কসের জন্য একবার একবার হয়তো পড়েছে। এটা গেল আমাদের। তাহলে দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে সেই ইন্টারসেক্ট করার কন্ডিশনটার কথা বললাম। এবার আমরা আসছি একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স কি হবে সেটা। আগে আলোচনাটা শেষ করি, তারপর আমরা এমসিকিউ করছি। দ্য ডিসটেন্স from a point to the straight line, from a point to the straight line, তো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আমাদের, কোন একটা পয়েন্ট পি, এখান থেকে আমরা এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা পেতে চাই। তো কিভাবে পাবো না, আমাদের যে স্ট্রেট লাইনটা রয়েছে সেই স্ট্রেট লাইনটা কোন পয়েন্টে পাস করেছে, আলফা বিটা গামা পয়েন্টে। এটা এ পয়েন্ট আলফা বিটা গামা পয়েন্টে পাস হচ্ছে। তো পি এ যোগ করে দাও, যোগ করে দিলাম পি। তো পি এ তো সহজেই পেয়ে যাবো যে পি এ সমান কি হচ্ছে, দুটো পয়েন্ট যেহেতু কানেক্ট করেছে, তাহলে পি এটা আমরা সহজেই পেয়ে যাবো যে পি এ সমান রুট ওভার অফ x1 মাইনাস আলফা তার হোল স্কয়ার, y1 মাইনাস বিটা তার হোল স্কয়ার, z1 মাইনাস গামা তার হোল স্কয়ার। এটা আমাদের হচ্ছে পি এ। আচ্ছা, এই এ কিউটা কি করে পাবো, এই এ কিউটা না, এ কিউটা হচ্ছে আমাদের projection of AP on the given line। তাহলে এই লাইনটার প্রজেকশনটা হচ্ছে এইটা। এখন প্রজেকশন কি করে বের করি, যার প্রজেকশন তার ডাইরেকশন রেশিও, যার উপরের প্রজেকশন তার ডাইরেকশন কোসাইনের গুণফলের যোগফল। আবারও বলছি, যার প্রজেকশন মানে এপির প্রজেকশন মানে কি, এপির প্রজেকশন হওয়া মানে ডাইরেকশন রেশিও কি হবে, x মাইনাস আলফা, x1 মাইনাস আলফা, y1 মাইনাস বিটা, z1 মাইনাস গামা। এটা কি এপির প্রজেকশন, কার উপরে না, ওই গিভেন লাইনের উপরে। এপির প্রজেকশন তো এপির প্রজেকশন গিভেন লাইনের উপরে x1 মাইনাস আলফা, y1 মাইনাস বিটা, z1 মাইনাস গামা। আর যার উপরে তার ডাইরেকশন রেশিও হচ্ছে এলিমেন্ট, তাহলে ডাইরেকশন কোসাইন হবে l বাই রুট ওভার অফ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, m বাই রুট ওভার অফ n বাই রুট ওভার। তো সেগুলোর গুণফলের যোগফল অর্থাৎ l বাই রুট ওভার অফ l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু x1 মাইনাস আলফা প্লাস m ইনটু এটা বাই রুট ওভার অফ এটা প্লাস n ইনটু এটা বাই রুট ওভার অফ। অর্থাৎ যার, আবারও বলছি, যার প্রজেকশন তার ডাইরেকশন রেশিও, যার উপরে তার ডাইরেকশন কোসাইন, তাদের গুণফলের যোগফল। তাহলে আমরা এ কিউ পেয়ে গেলাম। তো এ কিউ পেয়ে গিয়েছি
এপি বা পিএ পেয়ে গিয়েছি, তাহলে পি কিউ কি হবে না, পি কিউ সমান রুট ওভার অফ এপি স্কয়ার বা পি স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার। বুঝতে পেরেছো? একটু বড় হয়ে যায়, তবে খুব শর্টে হিসাব করলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, হ্যালো স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যালো স্যার, এই কিউটা আরেকবার হ্যাঁ। বলুন, কি বললে? হোসেনারা, কে বলছো? হোসেনারা? না স্যার, কল্পনা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা স্ট্রেট লাইনের উপরে আমরা ডিসটেন্সটা বের করতে চাই, পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাই। তো প্রথমত আমাকে দেখতে হবে যে স্ট্রেট লাইনটার কথা বলা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা কোন পয়েন্টে পাস আউট করেছে, সেটাকে আমি এ নাম্বার দিলাম, এ দিলাম, যে পয়েন্টে পাস আউট করেছে। এবার হচ্ছে কি, আমরা পি পয়েন্ট থেকে যেহেতু পারপেন্ডিকুলার ডিসটেন্স পেতে চাই, তাহলে এই এপি এবং এ কিউ যদি পেয়ে যাই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই পি কিউ হচ্ছে পারপেন্ডিকুলার, তো পি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার সমান হচ্ছে এপি স্কয়ার। তো সেই জায়গা থেকে আমরা পি কিউ ইকুয়াল টু রুট ওভার অফ স্কয়ার রুট অফ পি স্কয়ার মাইনাস এ কিউ স্কয়ার করে নিলেই পারবো। তো পি স্কয়ারটা কোনো ম্যাটার না, দুটো পয়েন্টের কানেক্টিং যে জয়েনিং যে ডিসটেন্সটা সেটা পেয়ে যাবো। বাট এই এ কিউটা কি করে পাবো? তাতে বলা হচ্ছে এ কিউ ইজ দ্য প্রজেকশন অফ দ্য লাইন অফ এপি অন দ্য লাইন। তো প্রজেকশন আমরা কিভাবে ক্যালকুলেট করি? যার প্রজেকশন, যে লাইনের প্রজেকশন তার ডাইরেকশন কোসাইন এবং যার উপরে তার ডাইরেকশন, সরি, যার প্রজেকশন তার ডাইরেকশন রেশিও এবং যার উপরে তার ডাইরেকশন কোসাইনের গুণফলের জন্য। তাহলে এপি পেয়ে যাবো, আগে থেকে এপি পেয়ে গিয়েছি, পি কিউ পেয়ে যাবো, এটা হচ্ছে ম্যাটার। আমি আসছি, যদি কোনো কোশ্চেন পাই আমি অবশ্যই আলোচনা করব। এবারে আসছি দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স। শর্টেস্ট ডিসটেন্স কথাটা কেন আসছে না, আমাদের দুটো স্ট্রেট লাইন নন ইন্টারসেক্টিং নন প্যারালাল। এবার তোমরা বলবে যে দুটো স্ট্রেট লাইন এঁকেছেন, এটা তো ইন্টারসেক্ট করে যাবে, যে কোনো জায়গায় দুপাশে বাড়িয়ে দিলে পারে না, একে দেখানো তো সম্ভব নয়, কারণ এটা থ্রি ডাইমেনশনাল আর একই প্লেনে নেই। তো একই প্লেনে যদি না থাকে, দুটো দেয়ালে দুটো স্ট্রেট লাইন এঁকে দিলে পারে, তারা কখনো ইন্টারসেক্ট করে না। তো নন ইন্টারসেক্টিং নন প্যারালাল স্ট্রেট লাইনস আর নোন অ্যাজ দ্য স্কিউ লাইনস। সেই স্কিউ লাইনের মধ্যে আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স পেতে চাই। আসলে প্রসিডিউরটা কি? প্রসিডিউর হচ্ছে ফার্স্ট স্ট্রেট লাইনের উপর কোনো পয়েন্ট ধরে নাও, সেকেন্ড স্ট্রেট লাইনের উপর কোনো পয়েন্ট ধরে নাও। এই যে লাইনটা, এটাই তো হচ্ছে লাইন অফ শর্টেস্ট বা এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এর ডাইরেকশন কোসাইন কি হবে? এটা দুজনের উপরেই পারপেন্ডিকুলার, তো এর ডাইরেকশন রেশিও, প্রথম স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও গুণফলের যোগ হয় 0, কারণ দে আর পারপেন্ডিকুলার। একইভাবে এর ডাইরেকশন রেশিও সেকেন্ড স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও গুণফলের যোগ হয় 0, কারণ সেটাও পারপেন্ডিকুলার। তো দুটো কন্ডিশন থেকে R1 R2 পেয়ে গেলে পারে দুটো পয়েন্ট পেয়ে যাবো, তাদের ডিসটেন্স পেয়ে যাবো, সারাদিন কেটে যাবে। কিভাবে করবো? ভেক্টর মেথডটা ইউজ করলে সব থেকে ভালো। আমি দুটো মেথডের কথা বলি, যার যেটা মনে হবে সে সেটা করবে। এক নম্বর হচ্ছে যে আমাদের যদি কার্টেসিয়ান এরকম আকারে থাকে যে x মাইনাস আলফা 1 বাই L1, y মাইনাস বিটা 1 বাই M1, z মাইনাস গামা 1 বাই N1, x মাইনাস আলফা 2 বাই L2, y মাইনাস বিটা 2 বাই M2, z মাইনাস গামা 2 বাই N2। এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্সটা বের করার একটা প্রসেস আছে, যদিও এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে বলবো না, কারণ বড় হয়ে যায়। কি হবে এটা না, প্রথমত ওই যে ইন্টারসেকশনের জন্য যে কন্ডিশনটা ছিল সেটা হবে, অর্থাৎ আলফা 1 মাইনাস আলফা 2, বিটা 1 মাইনাস বিটা 2, গামা 1 মাইনাস গামা 2, L1 M1 N1 L2 M2 M2। আচ্ছা, তোমাদের যে কথা একটা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি যে প্রবলেম গুলো করিয়ে দিচ্ছি বা যে জায়গাগুলো টপিক গুলো আলোচনা করে দিচ্ছি, তার রিলেটেড যে কোনো একটা এমসিকিউ বই ধরে তার যতগুলো এমসিকিউ আছে কমপ্লিট করবে। যদি বংশীর বই ধরো বংশীর বই করলে, সাঁতরা করলে সাঁতরা করলে, তপতি করলে তপতি করবে, সবগুলো করবে। যেটা হবে না সেটা অবশ্যই জানাবে গ্রুপে। কিন্তু আমি থিওরিটিক্যাল করাচ্ছি, 2-4টা অঙ্ক করাচ্ছি, এরকম রেখে দিলে হবে না। যে কোনো, আমি তোমাদের আগেও বলেছি যে টেক্সট বই অবশ্যই পড়তে হবে, সাথে যে কোনো একটা এমসিকিউ এর যতগুলো প্রবলেম থাকবে সেগুলো কিন্তু করে নিতে হবে। আটকালে বা ভুল থাকলে সেগুলো জেনে নেবে, অবশ্যই অনেক ভুল থাকবে প্রত্যেকটা বইয়ে, সেগুলো জেনে নেবে। এটা এর সাথে কি হবে, ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ L1 M2 মাইনাস L2 M1 এর হোল স্কয়ার প্লাস M1 M2 মাইনাস M2 N1 এর হোল স্কয়ার প্লাস L1 M2 মাইনাস L2 N1 এর হোল স্কয়ার।
অর্ডারটা চেঞ্জ হলে অসুবিধা নেই, কারণ আমাদের স্কোয়ার থাকছে যেহেতু a মাইনাস b এর হোল স্কোয়ার b মাইনাস a এর হোল স্কোয়ার সেম, এখানে হবে সামেশন অফ l1 m2 মাইনাস l2 m1 তার হোল স্কোয়ার। তো এটাও কিন্তু শর্টেস্ট ডিসটেন্স বের করার একটা প্রসেস। ঠিক আছে, নেক্সট আমরা ভেক্টর মেথডে কিভাবে সহজে করব সেটা বলি। দেখো ভেক্টর মেথডে দুটো জিনিস ভাবতে হবে। এক নম্বর হচ্ছে যদি তারা স্কিউ লাইন হয় অর্থাৎ নন ইন্টারসেক্টিং এন্ড নন প্যারালাল, নন ইন্টারসেক্টিং নন প্যারালাল, তার ক্ষেত্রে একটা মেথড বা একটা রুল, আর একটা হচ্ছে প্যারালাল যদি হয় তার জন্য একটা রুল আমরা। তো প্রথমত আমরা নন ইন্টারসেক্টিং নন প্যারালাল একটা স্ট্রেট লাইন নিচ্ছি, এরকম r ইকুয়াল টু a প্লাস ল্যামডা b, আর একটা স্ট্রেট লাইন r ইকুয়াল টু c প্লাস মিউ d। প্যারালাল নিচ্ছি r ইকুয়াল টু a প্লাস ল্যামডা b, r ইকুয়াল টু c প্লাস মিউ b। এটা সেম আছে, সেম জন্য সেমের জন্য আমরা প্যারালাল নিচ্ছি। ওকে, তো শর্টেস্ট ডিসটেন্স আমরা কার্টেসিয়ান থাকলে সহজেই দেখে দেখে আমরা বললাম যে ভেক্টরে নিয়ে চলে যেতে পারবো। এই শর্টেস্ট ডিসটেন্সটা কি হবে, এসবিটা যে পয়েন্ট দুটোতে পাস আউট করছে তাদের ডিফারেন্স a মাইনাস c বা c মাইনাস a করতে পারে, অসুবিধা নেই, ডট b ক্রস d বাই মড অফ b ক্রস d। এইটা বের করবে আর টোটালটা আবার মড দেবে পজিটিভিটির জন্য। আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে নন ইন্টারসেক্টিং নন প্যারালালের জন্য a মাইনাস c ডট b ক্রস d বাই মড অফ b ক্রস d কিংবা c মাইনাস a ডট b ক্রস d বাই মড অফ b ক্রস d। আর যদি প্যারালাল তখন কি, যদি প্যারালাল হয় তাহলে সেটা হচ্ছে a মাইনাস c ক্রস d বাই মড। কি গো, তাই তো? এটা তো নাকি অতনু আছো? হ্যাঁ স্যার, কিন্তু এই সূত্রটা ভুলে গেছি, এটা মানে এটা তো পড়া হয়নি তো অনেকদিন। আচ্ছা, মড বি হোল স্কয়ার নেই তো, এটাই থাকার কথা। দেখো তো মনে থাকে না, সবসময় তো মনে থাকে, হাজার ঝামেলায় থাকি, অর্থাৎ বয়স বাড়ছে, মনে থাকে সব কিছু। তো সম্ভবত এটাই করা যায়। এটা হচ্ছে যদি প্যারালাল না হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব ভেক্টর দিয়ে, দেখে নেবে তবু একবার। এটাই হয় a মাইনাস c ক্রস d বাই মড অফ b, এটাই হয়। আর পুরো রেজাল্টটাকে আবার পজিটিভিটি বা পজিটিভ নেবে তার জন্য একটা মড দেবে। তো এইভাবে আমরা শর্টেস্ট ডিসটেন্স করতে পারি। এবারে আমাদের 9, 10 এর জন্য আরেকটি অংশ আমাদের বোঝানো বাকি রয়েছে, সেটা আলোচনা করে দেব। 11, 12 সেকশনের জন্য আমাদের কিন্তু স্ফিয়ারটা রয়েছে, তাও লিমিটেড প্রবলেম। স্ফিয়ারটা কিন্তু আমাদের 9, 10 এর জন্য নেই করি, তারপর আমরা দুটো এমসিকিউ আলোচনা করব। একেবারে লাস্ট আলোচনা 9, 10 সেকশনের জন্য, সেটা হচ্ছে intersection of three planes। তিনটে প্লেনের ইন্টারসেকশন কি হবে? এরকম আমরা প্লেন নিলাম a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 বা d1 কপাসে নিতে পারি, a2x প্লাস d2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 and a3x plus b3y plus c3z 3 equal to 0। তো এই তিনটে প্লেন অ্যাকচুয়ালি তোমরা যদি অন্যভাবে ভাবো যে তিনটে ইকুয়েশন রয়েছে, তিনটে ভেরিয়েবল বা তিনটে আননোন d1 a2 b2 c2 d2 a3 b3 c3 d3, এগুলো সব কনস্ট্যান্ট, আমরা জানি এগুলো গিভেন ভ্যালু দেওয়া থাকবে। তো তাদের সলিউশন ব্যাপারটা যা, আর প্লেনের ইন্টারসেকশন প্রায় খানিকটা। তো এখানে যে কোফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট আমরা যদি ধরে নিই, সেটাকে যদি ডেল্টা 4 বলি, আচ্ছা ডেল্টা 4 বলি, সেই ডেল্টা 4টা আসলে কি? ডেল্টা 4টা আসলে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা হচ্ছে ডেল্টা 4। এবং
আমরা যদি সলভ করতাম এই তিনটে ইকুয়েশনকে, তো তিনটে ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কাছে ক্যামার রুল ছিল x বাই ডেল্টা 1, y বাই ডেল্টা 2, z বাই ডেল্টা 3, 1 বাই ডেল্টা বা ডেল্টা 4, যেটা আমরা এখানে ডিনোট করেছি। এই ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এবং ডেল্টা 4 এদের ভ্যালুর উপরে আমাদের ডিপেন্ড করবে যে কি ধরনের ইন্টারসেকশন আসবে, সেটা লাইন অফ ইন্টারসেকশন, কি ইন্টারসেক্ট এট এ ফাইনাইট ডিসটেন্স, কি ট্রায়াঙ্গুলার প্রিজম, তিনটে কেস আসবে আমাদের। তো ডেল্টা 4 ব্যাপারটা বুঝতে পেরেছো। ডেল্টা 1 টা আর কিছু না, ডেল্টা 1 বলতে x এর কোএফিসিয়েন্ট, এগুলো বাদ দিয়ে ওখানে d1 d2 d3 কনস্ট্যান্ট গুলো আসবে। y এর ক্ষেত্রে ডেল্টা 2 আছে, তাহলে এইটা থাকবে, এই জায়গাটা d1 d2 d3 আসবে। ডেল্টা 3 এই দুটো জায়গা সেম থাকবে, এই জায়গাটা আমাদের d1 d2 d3 কনস্ট্যান্ট গুলো আসবে। ফোরের ভ্যালুর উপরে যে ডেল্টা 4 এর ভ্যালু 0 না ডেল্টা 4 এর ভ্যালু নন 0, হচ্ছে ডেল্টা 4 এর ভ্যালু কেমন তার উপরে আমাদের লিখতে হবে। এই ডেল্টা 4 0 হয় তখন বলছে ইন্টারসেক্ট at a finite distance, intersect at a finite distance, বা আরেকটা বলা হয় যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা পাবো। এরপর আসছি যে ডেল্টা 4 যদি 0 হয়ে যায় তাহলে দুটো কেস। এক নম্বর হচ্ছে any one of delta I 0, যেখানে I equal to 1 2 3, ডেল্টা 4 0 হলো, তারপরে দেখলাম যে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এদের মধ্যে কেউ অন্তত 0 হচ্ছে কি, তাহলে এক্ষেত্রে হবে লাইন অফ ইন্টারসেকশন, আর এটা হচ্ছে ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট, ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট। লাস্ট যেটা রয়েছে ডেল্টা 4 0, তার সাথে দেখবো যে নান অফ ডেল্টা I 0, I equal to 1 2 3, অর্থাৎ কেউ 0 নয়। আচ্ছা এটা উল্টো হলো কিনা আমি একটু দেখে নিচ্ছি, এইটাই নান অফ কি ওটাই নান অফ, একটু দেখে নিচ্ছি। ওটা হবে না ট্রায়াঙ্গুলার প্রিজম, কি ফর্ম করবে না ট্রায়াঙ্গুলার প্রিজম ফর্ম করবে। এনি ওয়ান অফ, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই বলছি, নান অফ হলে ট্রায়াঙ্গুলার প্রিজম ফর্ম। এবং রিলেটেড দুখানা প্রবলেম তো আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার সহ দেখে নিতে পারবে। এক্ষুনি পেলাম আমার হাই পেলাম। তোমরা 81 পেজে ঘোষ চক্রবর্তী, পেজ নাম্বার 81 এটা বোঝানো রয়েছে, এবং পেজ নাম্বার 80 এটা তোমরা দেখবে। তো এই জায়গাগুলো গেল। এবারে আমাদের যাদের 11-12 সেকশনে দরকার তাদের জন্য বলে রাখি, আমি তো আলাদা করে করাবো, তবু তোমাদের যেটুকু বলে নিচ্ছি সেটা হচ্ছে একটা স্ফিয়ারের ইকুয়েশন কেমন হবে, সার্কেলের মতো করেই ভাববে। স্ফিয়ারকে যখন আমরা প্লেন দিয়ে কাট করব তখন সেই প্লেনের উপরে যে স্ট্রাকচারটা পাবো সেটা হবে সার্কেল। কখন এই সার্কেলটা গ্রেট সার্কেল হবে, বা যদি কোনো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা প্লেন দিয়ে কাট করে সার্কেল পাই তাহলে সেই সার্কেলের সেন্টার এবং রেডিয়াস আমরা কি করে বের করব, গ্রেট সার্কেল হওয়ার কন্ডিশন। এবং কোন স্ফিয়ারের রেসপেক্টে কোন পয়েন্টের পজিশন, সেই পয়েন্টটা স্ফিয়ারের উপরে না স্ফিয়ারের বাইরে না স্ফিয়ারের ভেতরে অবস্থিত, সেগুলো আমাদের বের করতে হবে। তো এই জায়গা হলো আমাদের অল ওভার টোটাল জিওমেট্রি। আমি 11-12 সেকশন বলেছি আলাদা করেই, সেগুলোকে আলাদা ভাবে বলবো। তো 9-10 সেকশনের জন্য আমাদের আজকের যে আলোচনা, অর্থাৎ জিওমেট্রিক যে আলোচনা সেটা শেষ। এবারে প্রবলেম আছে। এবারে তোমাদের কোনো জায়গায় যদি সমস্যা থাকে বলো, নাহলে আমি
কয়েকটি এমসিকিউ স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তোমাদের যদি কিছু কোনো জায়গায় স্যার বলছি ওইটা যেটা বললেন এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 দিয়ে একটা চারটে অপশন দিয়েছিলেন ওইটা একটু বলুন। আরেকবার বলো। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 দিয়ে চারটে হচ্ছে অপশন দিয়েছিলেন, দিয়ে ওটা মানে কি রিপ্রেজেন্ট করছে স্যার, ওই প্রবলেমটা কিভাবে করতে হবে একটু বলে দিন। ওটা তো তোমার হচ্ছে ইন থ্রি ডাইমেনশনাল কেস। ধরো এক্স ইকাল টু কনস্ট্যান্ট এলো, এক্স ইকাল টু কনস্ট্যান্ট মানে কি প্লেন, তো এক্স ইকাল টু কনস্ট্যান্ট মানে কি প্লেন। মনে নেই তবু আমি বলছি, এরকম মনে হয় সম্ভবত একটা কোশ্চেন ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তো x minus 3 into x minus 2 equal to 0, that is x equal to 3 and x equal to 2. তো x equal to 3 মানে কি, the plane parallel to yz plane এর parallel, x equal to 2 parallel to yz, তার মানে এটাও একটা প্লেন রিপ্রেজেন্ট করছে, এটাও একটা প্লেন রিপ্রেজেন্ট করছে ইন সেন্স অফ থ্রি। এটাই বলতে চাইছো কি? হ্যাঁ স্যার এটাই। এরকম এরকম প্লেন, এরকম তো প্রবলেম মানে বংশী বইতে দিয়েছে, ফ্যাক্টর করেই দেওয়া ছিল মনে হচ্ছে, এটা তো ঘাটা হয়নি। আচ্ছা তোমরা এবারে আচ্ছা কোথায় একটা প্রবলেম ভুলছিলাম একটু বলে দিই জানো। আচ্ছা বংশীর বই যদি থাকে একটা প্রবলেম আছে পেজ নম্বর 420-তে, ওটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে, তোমরা একটু দেখো 420-তে 60-এর দাগের প্রবলেম 60 প্রবলেম 60 প্রবলেম বলা হচ্ছে the locus of the point of intersection of two perpendicular tangents to the parabola y square equal to 4x is এটা। The locus of the point of intersection of two perpendicular tangent to the parabola, এটা শুধু y square equal to 4x নয়, ইন জেনারেল একটা থিওরি আছে যে the locus of the point of intersection of the two perpendicular tangent to the parabola is the directrix. তো ডাইরেক্ট্রিক্স যদি হয়, আমার y square equal to যদি 4x থাকে, y square equal to 4x মানে কি, আমার ডাইরেক্ট্রিক্স এদিকে হবে লেফট সাইডে, অরিজিনের লেফট সাইড। তো অরিজিনের লেফট সাইডে যদি হয় 4a equal to 4, a equal to 1, তো x equal to -1 হওয়া উচিত। x equal to -1, x equal to -1 মানে কি হচ্ছে, হ্যাঁ x equal to -1 মানে x plus 1 আছে তো অপশন, আমি তখন তাহলে ভুল দেখেছি। x equal to -1 হবে আমাদের অপশনে এ আছে, x ইকুয়াল টু 1 আছে মানে অপশনে। ও অ্যানসারে, হ্যাঁ স্যার অ্যানসারে অপশন এ আছে। না হিসাব তো বলছে এটা হওয়া উচিত, তাই না? তোমাদের বইতে এটা আছে যতদূর সম্ভব থিওরি আকারে আছে, আমি বলে দিচ্ছি কোন পেজে আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি আসলে কি বলতে চাইছি। পেজ নম্বর 90,
পেজ নম্বর 90 তে আছে দেখো, two tangents can be drawn from a point to a parabola if these two tangents be perpendicular to one another. The locus of the point of intersection is the directrix. এবং শেষে দেখানো আছে যে x plus a equal to 0, y square equal to 4x এর জন্য, that is x equal to minus a. তাহলে এই ক্ষেত্রে কোনো মতেই x equal to 1 অপশন হতে পারে না। তোমরা বলবে যদি তোমাদের কোনো আইডিয়া থাকে বা তোমরা যদি কোনো কিছু ভাবতে পারো। আর এখানে যেটা করেছে, যদি করা পার্টটাও দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে বাইরের পয়েন্ট থেকে যখন ট্যানজেন্ট ড্র করছে তখন পেয়ার অফ ট্যানজেন্টের যে ইকুয়েশন y s s1 equal to t square, তো সেই s s1 equal to t square এ যে দুটো স্ট্রেট লাইন বা যে দুটো ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করছে দে আর পারপেন্ডিকুলার, সো দ্য কোফিসিয়েন্ট অফ x স্কয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ y স্কয়ার মে বি মাস্ট বি ইকুয়াল টু 0। সেই ক্যালকুলেশনও কিন্তু ভুল রয়েছে, একটু যদি তোমরা খেয়াল করো দেখবে যে ভুলটা ধরা পড়ে যাবে। x স্কয়ারের কোফিসিয়েন্ট বা y স্কয়ারের কোফিসিয়েন্টে কোনো একটা জায়গাতে ভুল রয়েছে, সেই ভুলটা কিন্তু তোমাদেরকে কারেকশন করে নিতে হবে, বা কারেকশন করলে হয়তো ভাই x ইকুয়াল টু -1 আমি যেটা বলছি সেটা অ্যানসার আসা উচিত, কারণ থিওরিটিক্যাল পার্ট তো আমাদের তাই হচ্ছে ডাইরেক্টলি। এটা একটা ব্যাপার ছিল, এরকম ভুল থাকলে থাকতে পারে। আরো একটা প্রবলেম এখানে 57 এ আছে, পেজ নম্বর 420 তে 57 এ আছে যে if the two straight lines be at right angle to one another, সেই স্ট্রেট লাইন গুলো কি রকম না, একটা টাচ করছে y স্কয়ার ইকুয়াল টু 4a into x plus a কে, আর একটা টাচ করছে y স্কয়ার ইকুয়াল টু 4a dash into x plus a। এটাও একটা তোমাদের, এটা ভুল নেই, এটাও তোমাদের একটা বইতে কোশ্চেন আকারে রয়েছে, বড় কোশ্চেন আকারে রয়েছে, সেটাকে এমসিকিউ এ তুলে দিয়েছে। এটার অ্যানসার হয় x plus a plus a dash equal to 0। এই প্রবলেমটা ভালো প্রবলেম, তোমরা দেখতে পারো, এটা তোমরা পেয়ে যাবে বইতেই আছে, কত নম্বর পেজ নম্বর 105 পেজে 19 এ দেয়। এই বড় প্রবলেম গুলোকে কিন্তু এমসিকিউ আকারে করে দিয়েছে, এটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তাই বলছি যে কোনো এমসিকিউ বই ধরে সবগুলোকেই করবে, যদি তোমরা আটকায় অবশ্যই তোমাদের উচিত জিজ্ঞেস করে নেওয়া, আর যদি জিজ্ঞেস না করো সেটাতে কিছু করার নেই, তোমরা বড়, তোমাদেরকে তার বারবার বলতে হবে না যে এইটা করো বাবা এটা করো বাবা, সেটা বলার ইচ্ছেটাও আমার নেই, বা আমি চাইবও না যে সেগুলো বলতে হবে। এটা হলো ম্যাটার। আর একটা জায়গা একটু খেয়াল করবে, আমি কিন্তু যা যা মিস করেছি বা ক্যালকুলেশনে ভুল করেছে একটুখানি। হ্যাঁ, ওই 7 দাগের যে অঙ্কটা বলেন ওরা ক্যালকুলেশনে ভুল করেছে, মানে কোফিসিয়েন্ট গুলো ধরতে ভুল করেছে। আমি সেটাই বলছি, এক্স স্কয়ারের কোফিসিয়েন্ট ওয়াই স্কয়ারের কোফিসিয়েন্টটা সামটা যোগ্য রকম আসে না, ওটা ভুল আছে, ওটা দেখবেন। আমার দরকার কি ক্যালকুলেশনে যাবো কেন, আমার থিওরি বলে দিয়েছে ডাইরেক্ট্রিক্স হবে, আর আমি অত কঠিন করে ভাববো কেন। যদি আমাদের, হ্যাঁ যদি আমাদের এরকম অ্যাঙ্গেল বলা থাকতো, যেমন ওরকম একটা প্রবলেম আছে তোমাদের, পেজ নম্বর 104 104 এ 10 এর দাগে আছে। তো সেক্ষেত্রে হয়তো বলা আছে যে দুটো স্ট্রেট লাইন ড্র করছি, এখানে একটু আলাদা আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়তো বলে দেওয়া থাকলো আলফা, কি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলা থাকলো, সেক্ষেত্রে আলাদা, তখন তো তুমি কোফিসিয়েন্টে করতে পারো না, কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার করতে পারো না, তখন তোমার যে ইকুয়েশন আসবে সেখান থেকে এক্স স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার বা আরো যে টার্ম থাকবে সেখানে কম্পেয়ার করার মাধ্যমে তোকে tan ইনভার্স 2 * √h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b কন্ডিশন লাগিয়ে করতে হবে। স্যার ওখানে হচ্ছে কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ারটা 4 লিখেছে, ওটা -4 হবে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, ভুল আছে, ভুলটা কারেকশন করলে ওটা ঠিক হয়ে যাবে। আমি তো বলেওছি বই তো সব। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। বলবো স্যার পুরো কোশ্চেনটা? হ্যাঁ, যদি বইয়ে থাকে বইয়ের পেজ বলো, নাহলে পড়ে শোনো। স্যার সান্ত্রা বই থেকে আছে, তাহলে রিড করবো কোশ্চেনটা? হ্যাঁ বলো, বলো না, তুমি বলো না। The equation of the tangent plane to the quadratic 3x square plus 2y square minus 6z square equals to 6, which passes through the point 3, 4, comma minus 3 and parallel
to the straight line x equals to y equals to minus z is বলে তিনটে কোয়েশ্চেন আছে। ওটা কি বইতে আছে কোথাও? মানে সান্ত্রার বইতে আছে। কোশ্চেনটা কারবে বংশী সান্দ্রা? হ্যাঁ স্যার সান্ত্রা। হ্যাঁ সান্দ্রার কত পাতা পেজ বলতে পারবে? পুরানো বই না নতুন বই? 330 স্যার পেজ নাম্বার হচ্ছে 338 কোয়েশ্চেন নাম্বার 23। আচ্ছা দেখছি আমি 330 দেখছি 30 কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বারটা 23। আমার সাথে মিলছে না, দেখছি দাঁড়া কোথাও আছে কিনা। কোশ্চেনটা মিলছে না, একই কোশ্চেন নেই, তবে চ্যাপ্টারটা মিলেছে। আরেকবার বলো কোশ্চেনটা। ইফ the equation of the tangent plane to the quadratic dx square ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন, ও ট্যানজেন্ট প্লেন বলেছে। হ্যাঁ, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন to the quadratic 3x square plus 2y square minus 6z square equals to 6, which passes through the point 3, 4, minus 3 and is আচ্ছা, ঠিক আছে। parallel to the straight line. আমি বুঝতে পেরেছি, তোমার কোশ্চেনটা আমি খুঁজে পাচ্ছি না, বাট তুমি যে কোশ্চেনটা করছো আমি কনসেপ্টটা বলে দিতে পারবো। ও পেয়েছি 23। The equation of the tangent plane to the quadric 3x square plus 2y square minus 6z square equal to 6, which passes through the point এটা and parallel to the straight line, এটা একটু আলাদা, x equal to y equal to minus z, এটা বলছো তো? Yes sir. পেয়েছি। The equation of the tangent plane to the quadric which passes through 3, 4, minus 3 and parallel to x equal to y equal to minus 3 each, বলে চারখানা অপশন আছে। দেখ আমরা এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল বলে দিয়েছি। তো স্ট্রেট লাইনটা আসলে কি, x equal to y equal to minus z by x by 1 equal to y by 1 equal to z by minus 1, এই আকারে আমরা ভাবতে পারি। তো এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল, কে প্যারালাল না প্লেন প্যারালাল। তো স্ট্রেট লাইনের সাথে প্লেন প্যারালাল হওয়া মানে ডাইরেকশন রেশিওর গুণফলের যোগফলটা 0 হবে। আরেকটা জিনিস যে ইকুয়েশন অফ দা ট্যানজেন্ট প্লেন to the quadratic এইটা 3x square plus 2y square minus 6z square equal to 6, which passes through the point, যেটা কিনা আবার পাস করেছে এই পয়েন্ট দিয়ে। বলা নেই যে ওই পয়েন্টেই ট্যানজেন্ট প্লেনটা, যদি ওই পয়েন্টে হতো তবু একটা ম্যাটার ছিল, ওই পয়েন্টে বলা নেই। তো আমি যে কোনো পয়েন্টে যদি করি x1 y1 z1 পয়েন্টে, তাহলে কি হবে 3 into x x1 plus 2 into y y1 minus 6 into z z1 equal to 6, এটা হচ্ছে যে কোনো পয়েন্ট x1 y1 z1 এর ট্যানজেন্ট। এবার এটা আমাদের পাস করছে কোনটা দিয়ে না, এটা আমাদের পাস করেছে 3 4 minus 3 দিয়ে। তো 3 4 minus 3 দিয়ে বসিয়ে দিলে কি পাবো, 3 মানে 9 x1 4 8 y1 minus 3 মানে 18 z1 equal to 6, এটা আমরা পাবো। এই প্লেনটা এই স্ট্রেট লাইনের সাথে কি প্যারালাল, প্যারালাল বলেছে তো।
প্যারালাল। তো স্ট্রেট লাইন প্লেন প্যারালাল মানে কি হচ্ছে, আমরা তো এখান থেকে কিছুই পাচ্ছি না, মাল্টিপ্লিকেশনের যোগফলটা 0 হবে এরকম তো কিছুই পাচ্ছি না। আর না হলে আরেকটা জিনিস করতে পারি, দেখো এখানে আমাদের যে অপশন গুলো আছে, অপশন গুলোর মধ্যে তুমি দেখতে পারো যে কোন পয়েন্টটাকে স্যাটিসফাই করছে, মানে কোন অপশনটাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এবং কোন প্লেনের ডাইরেকশন রেশিও যে গুণফলের যোগফলটা এর সাথে 0 হচ্ছে। এটা করলে মনে হয় বেটার হবে। দেখো আমাদের এখানে যে চারখানা অপশন আছে আমি অ্যাট এ গ্ল্যান্স দেখে করতে পারি। ধরো x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 1 আছে, এটা ফার্স্ট এর। দেখো তো এর উপরে এই পয়েন্টটা আছে কিনা, 3 4 মাইনাস 3 দিয়ে পাস করছে কিনা। 3 বসালে 3 প্লাস 4 মাইনাস 6 কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপরে থাকছে। নেক্সট দেখো এর ডাইরেকশন রেশিও কত, 1 1 2। দেখো মাল্টিপ্লিকেশন, সাম অফ মাল্টিপ্লিকেশন যে 0 হচ্ছে কিনা, 1 into 1 1 1 into 1 1 1 into minus 2 2 0 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশন। এইভাবেও দেখতে পারো। দেখো সব সময় যে ট্র্যাডিশনাল ওয়েতে অঙ্ক হবে তার কোনো মানে নেই এমসিকিউ তে। তো অনেক সময় ব্যাক, অনেক সময় অপশন দিয়েও দেখতে হতে পারে। এবারে তুমি বলবে যে বাকিগুলো কেন হবে না, বাকিগুলো দেখো কোনো না কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, দুটো ক্রাইটেরিয়া যে কোনো একটা ফুলফিল করবে। ক্লিয়ার, বোঝা গেছে? এইভাবে দেখতে পারো। আচ্ছা, আর যদি কোশ্চেন থাকলে করো, নাহলে আমি যেগুলো বলছিলাম সেটা বলে নিই। আমি বলে গেলাম আরেকটা কি কোশ্চেন করতে করতে বলে গেলাম। হ্যাঁ পেয়েছি, আর একটা প্রবলেম আমার ছিল একটু বলার। তোমার ওটা আমরা পাবো, বলছি না, ওয়েট করো, প্লেনে আছি। হ্যাঁ, পেজ নম্বর 46, 3D পেজ নাম্বার 46। পেজ নম্বর 46, কোশ্চেন নাম্বার 18 এবং কোশ্চেন নাম্বার 19, এই দুটো প্রবলেম। কোশ্চেন নাম্বার 18 এ কি বলা আছে না, দা প্লেন ax plus by equal to 0 is rotated about its line of intersection with the plane z equal to 0। তাহলে এর সাথে রোটেট করা হচ্ছে with the angle alpha। তাহলে এর সাথে বলতে এদের ইন্টারসেকশনের সাথে এই প্লেনটা রোটেশন করা হচ্ছে। আবারও বলছি, ax plus by equal to 0 তার সাথে কাকে রোটেশন করা হচ্ছে না, এদের ইন্টারসেক্টিং প্লেন। দুটো প্লেনের ইন্টারসেক্টিং প্লেন কি হয়, ফার্স্ট প্লেন প্লাস ল্যামডা ইনটু দ্বিতীয় প্লেন। তাহলে ax plus by plus lambda z equal to 0 এই দুটোর মধ্যে রোটেশন করা হচ্ছে, এবং অ্যাঙ্গেলটা কি না, অ্যাঙ্গেলটা এই দুজনের মধ্যে রোটেশনের অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এখন এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা আলফা। তাহলে tan আলফা সমান কি লিখতে পারি না, tan আলফা সমান a মিলে a স্কয়ার bb মিলে b স্কয়ার প্লাস 0 ইনটু ল্যামডা বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। তো tan আলফা পেলাম। এবারে স্কোয়ারিং করে দিচ্ছি, tan স্কয়ার আলফা করে দিলাম। tan স্কয়ার আলফা করলে কত হবে, উপরে হচ্ছে, আচ্ছা আর একটা কাজ করি, এখানে একটু দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের রুট, স্কয়ার রুট, তো কেটে গিয়ে উপরে আমার রুটটা থাকবে। এবারে আমি যদি স্কোয়ারিং করে দেই, তাহলে tan স্কয়ার আলফা ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। এরপর উল্টে দাও, রিভার্স করে দাও, 1 বাই tan স্কয়ার আলফা করতে পারি। তো 1 বাই tan স্কয়ার আলফা করলে কত হবে, cot স্কয়ার আলফা, কিংবা একটু ভুল আছে, এটা tan আলফা হবে না, এটা cos আলফা হবে, এবং এটা cos স্কয়ার আলফা হবে। দুটো প্লেনের অ্যাঙ্গেলটা কি হয়, tan তো হয় না, cos হয়। দুটো স্ট্রেট লাইন হলে সেখানে tan দিয়েছিল যে tan থিটা ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার অফ h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। আর দুটো প্লেনের মধ্যে হলে cos, দুটো স্ট্রেট লাইনের মধ্যে হলে sin cos, আর একটা প্লেন একটা স্ট্রেট লাইন হলে sin। তো cos স্কয়ার আলফা, এবারে রেসিপ্রোকাল করে দাও, তাহলে sec স্কয়ার আলফা
ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 প্লাস ল্যামডা স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমরা কি করছি, এই 1 টাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে sec স্কয়ার আলফা মাইনাস 1 sec স্কয়ার মাইনাস আলফা মাইনাস 1 ইকুয়াল টু ল্যামডা স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা tan স্কয়ার আলফা ইকুয়াল টু ল্যামডা স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। কিছু নাই, আমি হয়তো বড় করে দেখাচ্ছি বলে বড় লাগছে। তো ল্যামডার মানটা কত হবে, এটা এদিকে গুণ হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু tan আলফা। তাহলে প্লেনটা কি হবে, ax প্লাস by প্লাস ল্যামডা z ছিল, ল্যামডা z, তাহলে প্লাস মাইনাস z ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার tan আলফা ইকুয়াল টু 0। এটাই আমাদের রেজাল্ট, বা এইভাবে আমাদের চাওয়া হতে পারে। চেঞ্জ করে দিল প্লাস মাইনাস জেড ট্যান আলফা কট আলফা, এদিক ওদিক করে এলোমেলো করে চেঞ্জ করে চারখানা অপশন করে দিতে পারে। ফাইনালি লাস্ট প্রবলেম আজকের আলোচনা, তোমাদের কোশ্চেন থাকলে করবো, বা প্রচুর এমসিকিউ আছে, কোনটা ধরবো কোনটা ছাড়বো সবই অঙ্ক একই রকম দেখছি। তোমরা করার পর বললে সুবিধা হবে। তোমরা আজকে দিনটা দেখো, কালকে আমাকে কোশ্চেন করবে, তারপর আমরা নতুন টপিক শুরু করবো। এরপর নতুন কি শুরু করলে ভালো হয় একটু জানাও তোমরা। probability, প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটি ছাড়া আর কিছু বলো। প্রবাবিলিটিটা যেমন আমি পুরো প্লেলিস্ট দিয়ে দিতে পারি, তোমাদের ইউটিউবে করা আছে, ওটা সুবিধা হবে, করা আছে যেহেতু, সেই জন্য একটু অন্য কিছু বলো। আর কি মানে যেটা নেই বা আননোন আছে এই ধরনের কিছু বলো, প্রবাবিলিটি করে দিতে পারি, অসুবিধা নেই। ডায়নামিক্স করতে পারো বা অন্য কিছু, নিউমেরিক্যাল তো হয়ে গেছে আমাদের, ভেক্টর আছে, আরো প্রবাবিলিটি করতে পারো, ক্ষতি নেই। এলপিপি আছে, তারপর আর কি আছে বলো তো, অ্যালজেব্রা আছে। স্যার ভেক্টরটা করে ভেক্টর মানে ডাইনামিক্সটা করাই দেন। একটা করান। হ্যাঁ স্যার, ডাইনামিক্স করালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডাইনামিক্স ভেক্টরটা দেন। এই প্রবলেমটা আছে কোশ্চেন নাম্বার 9, একটু নতুন ধরনের বলে আমি তুললাম। এমসিকিউ বা অনেক এমসিকিউ আছে, এগুলো তো একটু নতুনত্ব আছে তাই করলাম। বলছি যে রিপ্রেজেন্ট টু প্লেন, আমার শো করার দরকার নেই, এটা দুটো প্লেন রিপ্রেজেন্ট করবে। যেটা চাওয়া হয়েছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু প্লেন, এখানে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা আমাদের কত হবে সেটা আমরা জানতে চাই। তো কিভাবে পাবো অ্যাঙ্গেলটা, না ফার্স্ট অফ অল আমরা এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করতে পারি কোনোভাবে, দুটো প্লেন যদি পেতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। দুটো প্লেন কিভাবে পেতে পারি দেখো, পাওয়া যাবে কি, দুটো প্লেন আকারে ভাবতে পারি, দুটো ফ্যাক্টর করে প্লেন আকারে যদি পেতে পারি তাহলে হয়ে যাবে। স্যার প্রবলেমটা স্যার দুটো এক্সআই রয়েছে, দুটো এক্স ওয়াই রয়েছে, ভুল তুলেছি। প্রবলেমটা পেজ নাম্বার 46 এ 19, একটু নতুনত্ব আছে বলে তুলেছি। দেখো তো এরকম ভাবা যেতে পারে, এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে ভাবলাম, তাহলে এক্স এর কোয়াড্রেটিক ফর্ম ইকুয়েশন ভাবলে x ইকুয়াল টু মাইনাস বি, বড় হয়ে যাবে, তবু আমি তোমাদের বলছি। বাই 2a মানে 2 into 2, এটা যদি করি তাহলে কিন্তু এখান থেকে দুটো প্লেন আমরা পেতে পারি। তো এই 2 to the 4 এদিকে গুণ করে দাও, তাহলে 4x ইকুয়াল টু এটা, और 4x প্লাস এটাকে পাশে নিয়ে নাও 7y মাইনাস 7z মাইনাস y ইকুয়াল টু প্লাস মাইনাস করে এই দুটো অংশ। তো এইখানে হোল স্কয়ারটা কি হবে দেখো তো, ভেঙে দিলে পারে কিছু পেতে পারি কিনা। 7z এর হোল স্কয়ার, 7z এর হোল স্কয়ার মানে 49z স্কয়ার
4 দুগুণে 14 yz 4 2 8 8 3 24 মাইনাস 24 z স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 দুগুণে 16 yz প্লাস 8 y স্কয়ার। তো 4x minus y plus 7z equal to plus minus root over of দেখো 49 থেকে 24 বাদলে 25 25 z স্কয়ার yz 16 24 16 24 40 minus 40 yz প্লাস এটা কি 8 হচ্ছে না 9 কত হচ্ছে দেখো তো y স্কয়ারটা এখানে একটা y স্কয়ার ছিল লিখতে ভুলে গেছি আর এটা নয় 9y স্কয়ার। বাহ সুন্দর ফর্মে চলে এসেছে প্লাস মাইনাস মাইনাস 30 yz হবে মাইনাস 30 yz 30 কেন হবে 40 তো 16 আর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 30 14 আছে 14 ঠিক আছে এইটা পেলাম তো হয়ে গেল দুটো প্লেন তো পেয়ে গেলাম। একটা প্লেন হচ্ছে 4x y + 7z = স্কয়ার রুট থেকে উঠে দাও 5z - 3y আর একটা হচ্ছে 4x - y + 7z = -5z - 5z - 3y মানে -5z + 3y এটা পাচ্ছি 4x y টাই পাশে এবারে +2y + 2z = 0 ওখানটায় পাচ্ছি 4x -y - 3y মানে হচ্ছে -4y z এর অংশটা হচ্ছে কত 7 5 12z = 0 তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কি হয় দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল তো cos ইনভার্স সেকেন্ড ইকুয়েশনে +12z হচ্ছে আচ্ছা 15 লিখেছি না 12 লিখি না তাহলে cos ইনভার্স অফ 16 -8 + 24 বাই রুট ওভার অফ 4 16 16 20 20 24 16 16 32 32 140 কত 176 তাহলে cos ইনভার্স অফ 32 বাই এটা নিচের অংশটা এবার এটাকে tan এ নিয়ে যাবে cos ইনভার্স কে tan ইনভার্সে নিয়ে যাবে cos মানে কি তোমার বেস বাই হাইপোটেনিউস ভূমি বাই অতিভুজ সেটাকে লম্ব বাই ভূমি করবে tan এ চলে যাবে বুঝা গেল বড় প্রবলেম নতুনত্ব আছে যদি কখনো দেয় সেই জন্য বলে রাখলাম তো সবটা আলোচনা করে দিলাম তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলো বলা শুকনো হয়ে যাচ্ছে বকো একটা না বোকা সান্ত্রার কোশ্চেন নাম্বার 26 একটু বুঝিয়ে দিন না সান্ত্রার কোশ্চেন নাম্বার 26 হ্যাঁ কোশ্চেন নাম্বার 26 26 না 28 26 আচ্ছা the quadric will have a line of center এগুলো নেই সিলেবাসে কেন দিয়েছে কি জানেন লাইন অফ সেন্টার মানে একটা সেন্টারটা একটা লাইনের উপরে থাকবে তাহলে ভ্যালু অফ a কত হবে ভ্যালু অফ a and b লাইন অফ a and b তাহলে তোমাকে এখানে যে ডিটারমিনেন্ট ডেট ভ্যালু দিয়ে করতে হবে ডিটারমিনেন্ট ভ্যালু দিয়ে করতে হবে তো বড় হয়ে যায় কেন দিয়েছে কি কোশ্চেনটা দিয়ে দেই যদি কেউ পরে করবে বলছে the quadric 2x square plus by square minus 3z square minus 4xy minus 2yz plus 2zx মানে জেনারেলিকেশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 3d plus 2x minus 2ay plus 8z plus 3 equal to 0 will have a line of center then
the value of A and B are option A equal to 1, B equal to 1, option B A equal to 1, B equal to -1, option C A equal to 2, B equal to 1, option D A equal to 1, B equal to 2. এটা এটা কাজ করতে পারো আমাদের যে AHG HBF GFC এটা 0 হবে A B এটা 0 করলে আমরা B এর ভ্যালুটা পেয়ে যাব সম্ভবত ঠিক আছে B এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পর তারপর A এর ভ্যালু পেতে ভুলে গেছি দেখতে হবে আমাকে বুঝতে পারছো ভুলে গেছি মনে নেই এগুলো তোমাদের কোয়াড্রিকে আছে এগুলো 11 12 সেকশন আছে 19 সেকশনে নেই স্ফিয়ার এর পরে একটা চ্যাপ্টার আছে সেখানে পাবো অ্যাকচুয়ালি এটা এরকম হয় এই যে ডিটারমিনেন্ট এটা তো আছেই এর সাথে একটা আছে ইউ ভি ডব্লিউ এদিকেও আছে ইউ ভি ডব্লিউ এখানটা ডি এরকম একটা ডিটারমিনেন্ট ভ্যালু আছে দুটোকেই 0 হতে হয় একসাথে এইচ জি এইচ বি এফ জি এফ সি এটাকেও 0 হতে হয় তারপরে এই 4/4 তোটা ডিটারমিনেন্টটাকে 0 হতে দুটো 0 থেকে এ আর বি এর ভ্যালুটা পাবো